নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প হা ঘরের ছেলেটা। সম্পূর্ণ প্রাপ্তমনস্ক একটি গল্প। গল্পটি পাঠে এবং লেখায় অবশ্যই আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইভাবেই পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প হা ঘরের ছেলেটা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য সম্পূর্ণরূপে। শুরু হচ্ছে আজকের গল্প। কিরে, সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি পড়তে যাচ্ছি। ও, বাপন ছেড়ে দিয়ে আসবে না? না, রাগ হয়েছে? আশুতোষ বাবু মৃদু হাসলেন। বাড়িতে 3টে সদস্য। আশুতোষ বাবু, ওনার একমাত্র ছেলে অরিত্র আর ছেলের বউ নিরাশা। 3 জনের একটা সুখী পরিবার। নিরাশা পড়াশোনা করছে, MA পড়ছে ইংলিশে অনার্স নিয়ে। আর ওনার ছেলে অরিত্র একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। 6 মাসে 9 মাসে কয়েকদিনের জন্য বউকে নিয়ে একটু বেরিয়ে আসে আউটডোর কোথাও। তাছাড়া বাড়িতে মানে বেডরুমেও স্ত্রীকে খুব একটা সময় সে দিতে পারে না, কাজের বড্ড প্রেশার। আশুতোষবাবু ঘর সংসার সামলান, রিটায়ার্ড ম্যান। তিনি রান্না বান্না করেন, বাজার ঘাট করেন আর গোটা সংসারটাকে মাতিয়ে রাখেন। সকালবেলা হতেই ওনাকে দেখা যায় গলায় গামছা আর হাতে খুন্তি অবতারে। এইভাবেই দিনটা শুরু হয় ওনার পুত্র এবং পুত্রবধূর। রোজকার মতো আজকেও নীলাশা পড়তে যাচ্ছে। অরিত্র নিজের গাড়ি করে ওকে টিউশন জায়গায় ছেড়ে দিয়ে আসে। গতকালকে বোধহয় আবার একই বিষয় নিয়ে রাগারাগি। বেশ কয়েকদিন যাবৎ ছেলে এবং বৌমার বেডরুমের বাইরে থেকে বীভৎস চিৎকার এবং অশ্রাব্য ভাষার গালাগাল তিনি শুনতে পেয়েছেন। বিয়ের পরপরে কিন্তু অরিত্র এমন ছিল না। তখন তো নীলাশার বয়স কত কম, সে ফার্স্ট ইয়ারে পড়ে। এই মেয়েকে পুত্রবধূ করে বাড়ি নিয়ে আসার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চিন্তা করবেন না বেয়াই, আপনার আদরের মেয়ে এখন থেকে আমার মেয়ে, ও আমার বাড়ি গিয়ে পড়াশোনা করবে, বুঝেছেন? এই কথা রেখেছেন উনি। সুতরাং বৌমা যতদিন পড়াশোনা করতে চায় তাকে করাবে। এই সব বিষয় নিয়ে ছেলের মতের কথা খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু এখন বোধহয় মনে হচ্ছে ছেলেকে সবটা জানিয়ে করলেই ভালো হতো। কি নিয়ে যে ওদের মধ্যে এত অশান্তি উনিও বোঝেন না। সুখী স্বাভাবিক দম্পতি ওরা, আর 5টা সংসারের মতোই। কিন্তু আরে এই, বকেছিস আমার বৌমাকে? ছেলেকে জিজ্ঞেস করলেন তিনি। অরিত্র উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চি, হ্যান্ডসাম মার্কা ফিগার, গায়ের রংটা বেশ ফর্সা, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল যেন পাখিতে বাসা বেঁধেছে, ফ্রেঞ্চ কাট দাড়ি, মোটা গোপ, চোখে চশমা, পরনে অফ হোয়াইট কালারের শার্ট আর কালো রঙের প্যান্ট। এটাই ওর অফিসের ড্রেস কোড। আর বুট পরা, টাই পরা আছে। কোটটা হাতে নেওয়া, রিস্ট ওয়াচটা বেশ দামি আর হাতে শ্বশুরের দেওয়া সোনার ব্রেসলেট। গলার চেনটা কলারের ভেতর ঢুকে রয়েছে। কানে একটা কান ফোটানোয় কানের একটা দুল পরা। বোধহয় অরিত্রর আগে কোনো সন্তান জন্মেছিল আশুতোষবাবুর। তার মৃত্যু শোকেই অরিত্রর কানে অলংকার পরিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ তার সুস্থ শরীরে খুঁত করা হয়েছে। হেসে অরিত্র নীলাশার মাথায় একটা চাপড় মেরে বলে, কথায় কথায় তো রাগ কিসের? আর বাবার কাছে নালিশ? তুমি কি ভেবেছ বাবাটা আমার না? আমার বাপি বলে নীলাশা জড়িয়ে ধরলেন আশুতোষবাবুকে। আশুতোষবাবু প্রত্যেকবারের মতো এইবারও ফিল করলেন বৌমার স্পর্শে ওনার শরীরটা কেমন যেন হয়ে ওঠে। যদিও এই জিনিসটা কিন্তু সমাজের কাছে নিষিদ্ধ, উনিও চান না এসব করতে, তবে বছর 3 আগে অপারেশনের পরই এই জিনিসটা ওনার মধ্যে হয়েছে। স্বামী স্ত্রী একই সঙ্গে গাড়ি করে ফিরছিলেন গোয়া থেকে। ট্রেন দুর্ঘটনায় ওনার স্ত্রী চলে গেলেও উনি বেঁচে গেলেন। কত যে চেষ্টা করতে হয়েছে ওনাকে বাঁচানোর জন্য। তখন তো নীলাশা আর অরিত্র একে অপরকে এতটুকু সময় দিতে পারত না। চোখের সামনে বিছানায় শুয়ে শুয়ে পুত্রবধূ আর পুত্রের সেবা নিয়েছিলেন তিনি। আর আজ নিজের কন্যা সম সেই মেয়েটির হাতের একটু টাচে শরীরটা এমন কেন হয়ে ওঠে? বাবা, কিছু বলো না। বাচ্চা বাচ্চা মুখ করে নীলাশা জিজ্ঞেস করে। পান পাতার মতো কচি ফর্সা মুখ, কোকড়ানো চুলগুলো কপাল বেয়ে কোমর পর্যন্ত ছড়ানো, মাঝখানে ছোট্ট একটা আকড়া ক্লিপ দেওয়া, কানে বেশ মোটা মোটা কান মাকড়ি পরা, তার নিচে ঝুল আছে, গলায় মঙ্গলসূত্র। এটা ফুলসজ্জার রাতে অরিত্র গিফট করেছিল। পরনে কালো রঙের ছোট্ট ছোট্ট সাদা ফুলের কুর্তি আর সাদা প্যান্ট, ঘাড়ে ব্যাগ ঝোলানো, শাখা পলা সোনার বাঁধানো, হাতে পরা, আর আয়স্তিটা সম্পূর্ণ সোনার, নিজেই দিয়েছিলেন বৌমাকে। আর নাকে 2 পাতা ঝোলানো ছোট্ট নথ। এইভাবে কথা বললে ইচ্ছে করে মাঝে মাঝে আশুতোষ বাবুর বৌমার গাল দুটো ধরে চিপে দিতে, অথবা ঠুসে একটা চুমু খেতে। খুব ইচ্ছে করে, ঠোঁট দুটোও নিষ্পিস করে, কিন্তু পারেন না। যদি কেউ কখনো জানতে পারে যে শ্বশুর বৌমাকে চুমু খেয়েছে, তাহলেই তো হয়ে গেল। একেবারে অসভ্য সমাজের প্রতিলিপি বলে, নিষিদ্ধ কাজকর্ম বলে, এমনকি সমাজকে কলুষিত করছে বলেও লোকে আমাকেই ছিছি করবে। কিন্তু আমি আমার গল্পের মধ্যে এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছি এটা বোঝার মতো ক্ষমতাও আবার সকলের নিয়ে জন্মায় না। আসলে ধৈর্য কুলায় না তো। অর্ধেকটা শুনেই পেছনে কাঠি করা অনেকের স্বভাব। না না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, কিছু কিছু স্পেশাল মেন্টালিটির মানুষের জন্য কথাটা বললাম। আগে প্রথম থেকে শেষ অবধি টানা শুনতে হবে, তারপর মূল খাদ্যবস্তুটাকে খেয়ে আমায় বলতে হবে। বাকি ওইসব কুকুররা ঘেউ ঘেউ করবেই, এটা ধর্ম। আমার বক্তব্য আমি পেশ করি। ছেলের মুখে হাসি দেখে আশুতোষ বাবু বুঝতে পারলেন ওই খুঁটিনাটি ব্যাপার নিয়ে। কদিন আগেই যখন অরিত্র অফিস থেকে ফিরল, তখন ওর সাদা রঙের জামায় পেছন দিকটায় লাল লিপস্টিকের দাগ ছিল। অরিত্র এসেই বাবাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, বাবা, রিমার সঙ্গে দেখা হয়েছিল। রিমা অরিত্রর বাল্যকালের বান্ধবী। ও ফিরে এসেছে আমেরিকা থেকে ওর বরকে নিয়ে। এখন নাকি কলকাতাতেই ওর বর বিজনেস করবে। জানো বাবা, 2 জমজ ছেলে মেয়ে আছে, সো কিউট দেখতে। আমাকে দেখেই তো একেবারে জড়িয়ে মরিয়ে ধরে। সেই মুহূর্তে খাবার বাড়ছিল নীলাশা। বরের চোখের দিকে তাকিয়ে বরের দুষ্টুমিটা ধরতে পেরেছিল। এরপরে পেছন ঘুরে যখন অরিত্র যায়, বারবার নিজের হাতটা ঘাড়ের এমন জায়গায় রাখছিল যেইখানে চোখটা যায় নীলাশার, সেইখানে লিপস্টিকের দাগ। তারপরে বেডরুমে ঢুকে বালিশ নিয়ে রীতিমতো মারধর 2 স্বামী স্ত্রীর। এইটুকু হতেই পারে, কিন্তু রাগ করে নীলাশা ঘর থেকে বেরিয়ে যায়। আশুতোষ বাবু বললেন, কেন যেমন করিস জানিস কিন্তু মেয়েটা আমার রাগচটা। বাবা, তুমিও বড্ড বেশি ওকে মাথায় তুলছো। তুই চুপ কর, মেয়ে হলে বুঝতে পারবি মেয়েদের কত জ্বালা। অরিত্র হাসে এবং চলে যায়। আশুতোষ বাবু আবার ঢুকে যান রান্নাঘরে। রান্না করছেন তিনি, আর মনে মনে ভাবছেন, আজকাল
নীলাশাকে দেখলে ওনার শরীরটা এইভাবে কেন জেগে ওঠে? এই তো গতকালকেও সারাদিনের কাজকর্ম করে টিউশনি ক্লাস থেকে ফিরে নীলাশা যখন টয়লেটে ঢুকলো তার শরীরটাকে ঠান্ডা করবে বলে, উনি তখন বাড়ির পেছন দিকের বাথরুমের জানালা দিয়ে নীলাশাকে দেখার চেষ্টা করছিলেন। ওর শরীরের প্রত্যেকটা খাঁজে যখন জলবিন্দু ধারা ভেসে যাচ্ছে, তখন আশুতোষ বাবুর শরীরটা নিষ্পিস করছে নীলাশাকে জাপটে ধরবার জন্য। আজকাল নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারেন না আশুবাবু। বেডরুমে ছেলে বৌমা একসঙ্গে থাকলে অথবা অনৈতিক কোনো শব্দ শুনতে পেলে, এমন তো উনি ছিলেন না। ছেলে বৌমা সুখী থাক এটাই উনি চাইতেন, কিন্তু ইদানিং কেন এমন হয়? গভীর রাত্রে অন্তত 1:30-2 নাগাদ ওনার পা দুটো নিচতলা থেকে ওপর তলায় অটোমেটিক উঠে চলে আসে, আর আসার পরই ওনার ধুকপুখানি নিঃশ্বাস 100 গুণ বৃদ্ধি পায় ছেলে বৌমার দরজার সামনে দাঁড়িয়ে। ঘরের ভেতরে আলো জ্বলে, হালকা মিউজিক চলে, এবং দরজার ফাঁকে যতটুকু আলো দেখা যায় তারই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দুটো মানুষের ছায়া, এমনকি জানলার পর্দার ওপরে ভেসে থাকা দুটো প্রতিবিম্ব আকৃষ্ট করে আশুবাবুকে। একদিন তো পর্দা সরিয়েই দেখলেন কিভাবে নীলাশা আর অরিত্র একে অপরকে জড়িয়ে রেখেছে নিজেদের মধ্যে, আলিঙ্গনরত, কখনো বা আরও বেশি কাছাকাছি। কম্পন ধরে যায় আশুবাবুর। এই বয়সে অতটা নিতে পারেন না, তবুও যেন এই নেশা ওনাকে মাতাল করে তোলে। আকর্ষণ করে নীলাশার প্রত্যেকটি খাঁজ, তার বক্ষ, তার মাথার চুল, তার কোমর, তার নিতম্ব, সবটা। অনৈতিক এই কাজে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে ছিল না আশুবাবুর। নীলাশাকে তো মেয়ে ভেবেই বরণ করে এনেছিলেন। স্ত্রী বেঁচে থাকতে কত সুখী ছিলেন, অথচ বউটাও মরে গেল, আর ওনার স্বভাবটাকেও আপামোর পরিবর্তন করে দিয়ে গেল। সন্ধেবেলায় নীলাশা ফিরে আসে। ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল সেই দিন। ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিল মেয়েটা, কিছুটা স্বামীর ওপরে রাগ করেও। দরজা খুলতেই বললেন, আরে কাক স্নান করেছিস তো, শিগগিরই ঘরে আয়। কিন্তু ওনার চোখ দুটো নীলাশার বুকের ওপরে। নীলাশা কিছুটা অপ্রস্তুত হলো, বলল, বাপি, আমার ঘরে গেলাম। শ্বশুর মশাইকে পাশ কাটিয়ে ঘরে ঢুকতেই আশুবাবু নিজের মনকে বুঝ দিতে পারলেন না। ওনার নাসিকা ছিদ্র একাই একাই যেন বৌমার ঘাড়ের কাছে এসে তার শরীরের ঘ্রাণ নিতে বাধ্য হলো। বাপি, নীলাশা কিছু বলতে গিয়েও বলতে পারল না। আশুবাবুও বুঝতে পারছেন তিনি সংযম হারাচ্ছেন, তাই চট জলদি বললেন, কফি খাবি তো? বস, আমি গরম গরম করে নিয়ে আসছি। রান্নাঘরের দিকে ছুটে গেলেন। এই কিসের নেশা ওনাকে মাতাল করে তুলছে? শেষ পর্যন্ত মেয়ের বয়সী একটা মেয়েকে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়েও শরীরটা জাগছেছে। আর একবার যদি শরীর জাগে তাহলে এই মেয়েটা ওনার সঙ্গে থাকা মানে তো বিরাট একটা বিপজ্জনক ব্যাপার। বাথরুমে ঢুকে নীলাশা দরজাটা বন্ধ করে দেয়। বেডরুমের দরজা বন্ধ করতে সে ভুলে গিয়েছিল। একেই তার গায়ের ভেজা জামা কাপড়ের জল মার্বেলের মেঝেতে পড়ে পিচ্ছিল অবস্থা সৃষ্টি করেছে। রান্নাঘরে গ্যাসটা অন করে 2 কাপ কফির জন্য জল গরম করতে বসালেন আশুবাবু। 1 কাপ দুধ দিলেন। একটু বেশি দুধ দিয়ে কড়া ডোজের কফি খেতে পছন্দ করেন নীলাশা। তাছাড়া এতক্ষণ বৃষ্টিতে ভিজে এসেছে, একটু কফি না খেলে শরীর গরম হবে কি করে? আচ্ছা, এখন তো অরিত্র ঘরে নেই, তাহলে না না, ছিটিছি, এসব কি ভাবছেন তিনি? তাছাড়া ওনার বয়সটা 65-র কম নয়। এই বয়সে বয়স্ক বুড়োরা কখনো ওসব কিছু করতে পারে না। তাছাড়া ওটা ওর বৌমা, এসব উনি কি ভাবছেন? ভাবতে ভাবতেই গ্যাসের ওভেন থেকে ফুটন্ত দুধ, চা আর কফি উতলিয়ে গিয়ে কখন যে গ্যাসটা নিভে গিয়েছে এবং গন্ধ বেরোচ্ছে টের পেলেন না। চেতনা ফিরতেই
সঙ্গে সঙ্গে অফ করে দিলেন সিলিন্ডারটা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আশুবাবু। ওনার পেকে যাওয়া গোফের ফাঁকে একটা অনৈতিক হাসি ফুটে উঠেছে। যেই হাসিটা যদি দেখতে পেত অরিত্র, তাহলে বোধহয় নীলাশাকে নিয়ে এই বাড়ি ছাড়তে সে বাধ্য হতো। পৈতৃক নিবাস কলকাতায়, ওনাদের 7 পুরুষের বসতি এই একই বাড়িতে। দোতলা বাড়ি, আর বংশ পরম্পরায় যেন একটি করে সন্তানই এনাদের প্রাপ্য। দ্বিতীয় সন্তান হবার কোনো স্কোপই থাকে না। প্রথম সন্তান হবার পরই গর্ভাশয়ে এমনভাবে বিধ্বংসিত হয় যে সেটা কেটে বাদ দিতে হয়। সুতরাং প্রথম সন্তানকে নিয়েই যাবতীয় স্বপ্ন বপন। বীজগুলো হয়ও পুরুষ লিঙ্গের। আবার তিনি বসালেন কফি। হয়তো এতক্ষণে নীলাশার স্নান হয়ে গিয়েছে। 2 কাপ কফি নিয়ে ঘরের দিকে এগোবেন, দেখতে পেলেন নীলাশার বেডরুমের দরজাটা হাট করে খোলা। না হলে উনি ড্রয়িং রুমেই বসতেন। ওনার পা দুটো কেমন যেন হচ্ছে, বাধ্য করছে ওনাকে ওই ঘরের ভেতর ঢুকতে। যদি কিছু এমন দেখা যায় যেটা দেখার জন্য ওনার চোখটা কাঙালের মতো হয়ে রয়েছে। হেঁটে হেঁটে গেলেন বৌমার ঘরের ভেতরে। বিছানার ওপরে ওর ব্যাগপত্র ছড়ানো, মেঝের মধ্যে পড়ে রয়েছে ওর ভেজা ছাড়া জামা কাপড় আর অন্তর্বাস। হাতে নিয়ে গন্ধ শুকছেন তিনি, ইচ্ছের বিরুদ্ধে, অথচ করছেন কাজটা। চোখ দুটো চলে গেল বাথরুমের দরজার দিকে। তাড়াহুড়োর চোটে ভেতর থেকে ছিটকানিটা বন্ধ করতে ভুলে গিয়েছিল নীলাশা। দরজা ভেজানো ছিল, সুতরাং ওই ভেজানো দরজার ফাঁক দিয়েই একটু একটু করে জলবিন্দু ধারায় গড়িয়ে পড়া বৌমার শরীরটাকে চোখ দিয়ে লেহন করছেন আশুতোষবাবু। হঠাৎ করেই বাবা ছেলের ডাকে কেঁপে উঠলেন এবং কফি মাগ থেকে সবটা ছিটকে পড়ে গেল। নীলাশা ঘরে ঢোকার পর ওর শরীরের ঘ্রাণ নিতে গিয়ে গ্রিলের দরজায় তালা লাগাতে ভুলে গিয়েছিলেন। উপরন্তু সমস্ত দরজাগুলো খোলা। রাগের চোটে অরিত্র ছুটে এলো, বলল, কি দেখছো তুমি? আমি তো কফি দিতে এসেছিলাম। বৌমা বৌমা নীলাশা, দরজা বন্ধ করনি কেন ভেতর থেকে? অরিত্রর কাছে বকুনি খেয়ে প্রথমত কানেই শুনতে পায়নি নীলাশা। এরপরে কিছু একটা গম গম টাইপের অনুভব করে পেছন ঘুরে তাকাতেই সে লজ্জা পেয়ে যায়। বাপ এবং ছেলে দুইজনই মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ঠিক নীলাশার নগ্ন শরীরটার দিকে। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কফি মাগ দুটো ভেঙে গিয়েছে। ঝট করে মেঝেতে বসে সেই দুটোকে কোড়াতে শুরু করলেন আশুবাবু। অরিত্র বলল, তুমি বেডরুমে ঢোকার আগে নক করনি? আমি ভাবলাম বৌমা ভিজে একসা হয়ে এসেছে, তাই গরম গরম কফি করে। বেশি কিছু বলল না অরিত্র। ঠিক আছে, তুমি এখন যাও, যখন কফি খাওয়া দরকার হবে ও ঠিক গিয়ে করে নেবে। বাবা বেরিয়ে যেতেই দরজাটা বন্ধ করে দিল সে। আশুবাবু বলতেই যাচ্ছিলেন, বাবু ঘরটা একটু মুছতে হবে, তার আগেই দরজা বন্ধ। বুঝতে পারলেন ভুল করেছেন তিনি। আর উনি বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মাথায়, কি করো বলো তো? দরজা খুলে রেখেছো, লজ্জা করে না? যতই হোক বাবা তো একটা পুরুষ মানুষ নাকি? ছেলের মুখে এমন মন্তব্য ওনার শরীরে ঠান্ডা হয়ে যাওয়া রক্তস্রোতকে আরও দ্বিগুণ করে দিল। ঠোঁটের কোণায় ফুটে উঠল একটা পৈশাচিক হাসির রেখা। উনি চলে গেলেন আবার রান্নাঘরের দিকে। রাত্রেবেলায় নীলাশা আর খেতে এলো না নিচে। অরিত্রই খাবারটা নিয়ে গেল ওপরে। বলল, দরজা মরজা ভালো করে লাগিয়ে দিয়ে শুয়ো। কি হয়েছে তোমার আজকাল? অন্যমনস্ক থাকো, বাইরের গেটে তালা বন্ধ করনি। এখন তো এমনিতেই শহরে চোর ডাকাতের উৎপাত। গ্রিল খোলা রাখছো, কখন কে ঢুকে যাবে? আশুবাবু বেশি কিছু বললেন না। রাত্রে গরম গরম আটার রুটি আর 1 বাটি মাংসের ঝোল নিয়ে অরিত্র ঘরে চলে গেল। শুনতে পাচ্ছেন তিনি স্ত্রীকে আদর করে খাইয়ে দিচ্ছে অরিত্র। বলছে, বয়স হয়েছে তো, বুঝতেই পারছো, বোঝেনি তাই। তুমি দরজাটা বন্ধ করবে তো? আর এমন হতে পারে আমার দেখার ভুল, উনি হয়তো দেখছিলেন না। না না, কদিন ধরে আমিও না বাবার আচরণ কিছুটা অস্বাভাবিক বুঝতে পারছি, জানো তো। তোমায় বলা হয়নি, 2 দিন আগেও আমি বাথরুমে স্নান করছিলাম, আমার মনে হলো কেউ একটা আমায় দেখছে। সেদিন আমি নিচের টয়লেটে গিয়েছিলাম, ওপরে উঠিনি। তারপর থেকে ভয়ের চোটা নিজের টয়লেটে ইউজই করছি না। যত কষ্টই হোক ওপরে এসে। অরিত্র বলে, ঠিক আছে,
আমি এবার থেকে লক্ষ্য রাখবো, আর প্রয়োজন পড়লে বাবাকে ডক্টর দেখাতে হবে। ডক্টর? ডক্টর কেন? আমি তো নিজে সম্পূর্ণ সুস্থ রে বেটা। আমি নিজেই বুঝতে পারছি না আমার মাথার মধ্যে কিসের ক্যাড়াগুলো বিলবিল করছে। ছেলে বৌমা ঘুমিয়ে পড়ার পরে ওনার পা দুটো অটোমেটিক নিচ থেকে ওপরে উঠে আসে, আবার শোনার জন্য নিষিদ্ধ সেই শব্দটা। কিন্তু না, আজকে আর কোনো শব্দ হচ্ছে না। ওরা বোধহয় অঘরে ঘুম হচ্ছে। নিজেকে সামলে নিয়ে নিচে চলে গেলেন আশুবাবু। পরের দিন সকালে উঠে জানতে পারলেন নীলাশা তার বাপের বাড়ি যাচ্ছে কদিন বেড়াতে। মায়ের শরীরটা বলে খারাপ, ফোন এসেছিল রাত্রেই, কিন্তু আশুবাবু জানেন ফোন টোন কিচ্ছু না। বউকে কদিনের জন্য দূরে সরিয়ে রাখছে অরিত্র, যাতে আশুবাবুর এই নেশাটা কিছু হলেও কমে। 3 দিন পর রীতিমতো বাড়িতে একা থাকতে থাকতে মেজাজটা কেমন খিটিয়ে গিয়েছে আশুবাবুর। নীলাশা ফোন করে, মাঝে মধ্যে কথাও বলে, কিন্তু ফোনে কথা বলা আর সামনাসামনি দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কলকাতা থেকে সেই পুরুলিয়া বেশ খানিকটা, একা একা যেতেও পারবেন না, শরীরের হাল খুব খারাপ। হার্ট অপারেশনের পরই ডক্টর বারণ করে দিয়েছে। কিন্তু ছেলেকে বলেও তো লাভ নেই, সেও তো আর নিয়ে যাবে না। বাবা, তোমার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ রে, ঠিক আছে। তুই বৌমাকে নিয়ে আয়, কতদিন মেয়েটাকে দেখি না। তার উপর এখানে ওর কলেজ আছে, টিউশনি আছে। মিস করছে মনে হয় নীলাশাকে খুব। অত মিস করবো না, আমার মেয়ে। বাবাকে সত্যি করে কথা বলো তো, তোমার কি শরীরের কোনো প্রবলেম হচ্ছে? কোনো অসুখ বিসুখ নতুন কিছু? না না, তা হবে কেন? বাবা, তুমি অপারেশনের পর থেকে ডক্টর কাকুর সমস্ত ওষুধগুলো খাচ্ছ তো ঠিকঠাক? হ্যাঁ রে বাবা, সব ঠিকঠাক খাচ্ছি। বাবা, মনে আছে তো সামনের মাসে মায়ের মৃত্যুবার্ষিকী? চুপ করে গেলেন আশুতোষবাবু। বললেন, সুধাময়ী চলে গেছে কতগুলো বছর হয়ে গেল, তাই না রে? ওই অ্যাক্সিডেন্টে যদি সুধাময়ীকে না নিয়ে আমাকে নিত, তাহলে তোদের এত জ্বালা হতো না। বাপের মুখে সেন্টিমেন্টালে সুড়সুড়ি দেওয়া কথা শুনে ছেলের মনটা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। সুতরাং দিন 2 পরে নীলাশাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে নিয়ে এলো অরিত্র। স্বাভাবিক জীবনই আবার চলছে। না, বাড়ি আসার পরে নীলাশা কিন্তু উপলব্ধি করেনি শ্বশুরের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব। একদম নর্মাল, যেরকম আগে পেয়েছিল ঠিক সেই রকমই রান্নাঘরে দিন কাটছে ওনার। বৌমাকে রান্না করে খাওয়াচ্ছেন, তারপরে শ্বশুর বৌমা মিলে একসঙ্গে রান্না করছেন। কিন্তু এইসব যে বিপদের লক্ষণ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার আগে আকাশটা কেমন যেন গুম হয়ে থাকে, চারিদিকে বাতাসও বয় না, একটা গাছের পাতা নড়ে না। তারপরে দুম করে আকাশটা কেঁপে ওঠে আর সকলকে জানান দিয়ে যায় আকাশে ঘন কালো মেঘের সঞ্চার হতে চলেছে, আসতে চলেছে কলসি বাড়ি ধারা, যা প্রকৃতিকে ভাসিয়ে দিয়ে যেতে সক্ষম। সেই দিন সন্ধেবেলা শ্বশুর আর বৌমা মিলে বসে বসে লুডো খেলছিল। বাইরে ঝমঝমিয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। অরিত্র ফোন করেছে নীলাশাকে, জানিয়েছে, শোনো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমি অফিস থেকে বেরোতে পারছি না, আজকের পার্টিটা ক্যান্সেল হয়ে গেল আমাদের। হ্যাঁ, বাড়ি ফিরবো, একটু রাত হবে, বৃষ্টি না কমলে বেরোবো না, যা বাজ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বৃষ্টি না কমলে বেরিও না, তারপরে তো ট্রাফিক জ্যামও হবে। বলো, সে তো হবেই, সামান্য বৃষ্টিতেই কলকাতায় বন্যা হয়ে যায়, সেটা তুমি ভালো করেই জানো। এই তুমি সাবধানে থেকো, আর ঘরে কিন্তু মোমবাতি আছে, যদি ইনভার্টারের শেষ হয়ে যায় লাইন, তাহলে কিন্তু তুমি অবশ্যই মোমবাতি জ্বালিয়ে নিও। না না, কারেন্ট অফ হয়ে গেলে ইনভার্টার তো আছে, ওতেই হবে। বলতে বলতে লোডশেডিং হয়ে যায়। ইস, কি হলো? এই লোডশেডিং হয়ে গিয়েছে, রাখছি, যাই। হ্যাঁ, দেখি নিচে গিয়ে। বাবা কোথায়? বাবা তো আমার ঘরেই, রাখছি বুঝলে। ফোনটা কেটে দেয় নীলাশা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। ফোন রয়েছে টেবিলের ওপরে, আর টেবিলের পাশেই ওপর দিকে সুইচবোর্ড টেপার পরেও আলো জ্বলে না। ফোন করেছে অরিত্র ল্যান্ডলাইনে, মোবাইলটা চার্জে বসানো মাথার কাছে রাখা একটা ছোট্ট টেবিলের ওপর। অত দূর যেতে গেলে 10 পা হাঁটতে হবে নীলাশাকে। বাবা, বাবা, কোনো সাড়া নেই। বাবা, একটু টর্চটা জ্বালাও না, তোমার ফোন তো তোমার কাছে আছে। বাবা, কোনো সাড়া নেই। একটু একটু ভয় পেতে শুরু করে নীলাশা। তাহলে কি বাবা নিচে গেল মোমবাতি আনতে?
ইনভার্টারটা তো অটোমেটিক, লাইট কেন জ্বলছে না? এক পা দু পা করে আস্তে আস্তে নীলাশা আগিয়ে যেতে থাকে। তার নুপুরের শব্দটা তার নিজের কানে যেন মারাত্মক ভয়ঙ্কর ঠেকাচ্ছে। তাহার উপরে বজ্র বিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টিপাত, যেন ঘরের মানুষের শব্দই শোনা যায় না। আচমকাই পেছন থেকে কে যেন ওকে জড়িয়ে ধরল। ভয় পেল নীলাশা। কে? আমি? ভয় পাচ্ছ কেন? ও বাবা! আশুতোষ বাবুর হাত দুটো নীলাশার ঠিক বুকের কাছটায়। আর একটু ওপরে উঠলেই সেই বিপজ্জনক স্থানে ওনার হাত পড়বে। নীলাশা চেষ্টা করছে হাত দুটোকে সরিয়ে দিতে, কিন্তু আশুবাবু যেন ইচ্ছা করে ওর ওপর আরো বেশি জাপটে বসছেন। বাবা, টর্চ কোথায়? লাইটটা জ্বালাও, আমি দেখতে পাচ্ছি না। আমি থাকতে আবার আলোর দরকার কি বৌমা? বাবা! ডাকে নীলাশা। এগুলো তুমি কি বলছো? তোমার কি হয়েছে? আমি তো তোমার মেয়ের মতো। মেয়ে? মেয়ে কেন হবে? তুই তো আমার মেয়ে না, তুই তো আমার প্রেমিকা, আমার প্রেমের সম্পদ। এই বুকে তোমার জন্য কত ভালোবাসা। দেখো, একটু ঘোরো প্লিজ, একটু তাকাও আমার দিকে। বারবার প্রলুব্ধ করলেন আশুতোষবাবু নীলাশাকে। কুটকুটে অন্ধকারের মাঝে দক্ষিণের জানলা দিয়ে যখনই বজ্রবিদ্যুতের আলোটা বেডরুমের মধ্যে পড়ছে, যেন ফোকাস হচ্ছে কিছু একটা। নীলাশা ভয়ের চোটে তাকিয়ে রয়েছে আশুবাবুর চোখের দিকে, যদিও ওনার চোখের দৃষ্টি দেখা যাচ্ছে না ওই বজ্রবিদ্যুতের আলো ছাড়া। আচমকাই বেডরুমের আলো জ্বলে ওঠে। নীলাশা বুঝতে পারে দেরিতে হলেও ইনভার্টারের লাইনটা একটু বোধহয় শর্ট হয়েছিল। হে কি বাবা, তুমি আমাদের কিভাবে তাকিয়ে আছো কেন? তোমার কি হয়েছে আমায় বলো, ভুলভাল বকছো কেন? আমি তো তোমার মেয়ের মতো বাবা, বলে নীলাশা। আশুবাবুর মধ্যে যেন উনি আর নেই, ওনার ওপরে ভর করেছে ভয়ানক কিছু। নীলাশার হাত দুটো ওনার পাঞ্জাবির ওপরে বুকের কাছটায় ঠেকালেন, বললেন, তুমি এখানকার শব্দ শুনতে পাও না? এখানকার যন্ত্রণাকে তুমি ফিল করো না? আমার কত কষ্ট হয়, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারি না। তুমি কেন বোঝো না? বাবা, বাবা এগুলো কি বলছো বাবা? বারবার বলে নীলাশা, কিন্তু আশুবাবু কোনো কথা শোনেন না। একটু একটু করে পেছন দিক থেকে জড়িয়ে সামনের দিকে জড়িয়ে ধরেছেন তিনি ওনার নীলাশাকে। বুকের কাছে বুক ঠেকিয়ে যেন ঠোঁটের সঙ্গে ঠোঁটের স্পর্শ করতে চাইছেন, আর নীলাশা দু হাত দিয়ে ওনার মুখটাকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু একটা নরম নারী শরীর কি আর পুরুষের শক্ত সমর্থ শরীরের কাছে শক্তিতে পেরে ওঠে? ধাক্কা দিয়েও সরাতে না পেরে শেষ পর্যন্ত নীলাশা মাথার কাছে রাখা ওই টেবিল ল্যাম্পটা হাতের মধ্যে নিয়ে সজোরে আঘাত করলেন আশুতোষ বাবুর মাথায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে 10 হাত ছিটকে দাঁড়িয়ে পড়লেন আশুবাবু। আশুবাবুকে ধাক্কা মেরে বেডরুম থেকে বাইরে বের করে দরজাটা ভেতর থেকে ছিটকানি বন্ধ করে দিল নীলাশা। আর সঙ্গে সঙ্গে, দরজাটা খোলো বৌমা, দরজা খোলো, দেখো দরজা না খুললে কিন্তু আমি দরজা ভাঙবো, খোলো। না, আমি খুলবো না, আমার ভয় করছে, বলে নীলাশা। দরজা বন্ধ করে সে ঘরের যাবতীয় জিনিসপত্র যা ছিল, সোফা টেবিল সব দরজার সঙ্গে সাপোর্ট করে, যাতে মানুষটা ধাক্কিয়েও না খুলতে পারে। এদিকে বাইরে বৃষ্টির পরিমাণ প্রচুর গুণ বেড়ে গিয়েছে। হরিত্র কখন ঘরে আসবে? হরিত্র, হরিত্র মনে পড়ে, ফোন করতে হবে। তাড়াতাড়ি যে দৌড়িয়ে গিয়ে বিছানার কাছে টেবিল থেকে ফোনটা নেবে, তাতেও যেন হাত পা অসাড়। ভয় পেয়ে গেলে মানুষের শরীরও সায় দেয় না, যতক্ষণ না মস্তিষ্ক সায় দিচ্ছে। নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে নীলাশা, কিন্তু ঠকঠক করে কাঁপছে ভয়ের চোটে। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, পা দুটো অসাড় হয়ে গিয়েছে। হাঁটছে আর দরজায় তত জোরে জোরে আঘাত পড়ছে শক্ত কিছুর। নীলাশা বুঝতে পারছে বোধহয় নিচ থেকে ভারী কিছু নিয়ে এসছেন আশুবাবু, আর তাই দিয়ে দরজায় বাড়ি মারছেন যাতে দরজাটা ভেঙে যায় এবং নীলাশার ওপরে উনি ঝাঁপিয়ে পড়তে পারেন। উনি কেন এমন করছেন? বাবা, বাবা তুমি কেন এরকম করছো? অসহায় নীলাশা চিৎকার করে বলে। ডেকে ডেকে আশুবাবুকে ফেরানোর চেষ্টা করেন ওনার পার্থিব জগতে, কিন্তু মানুষটার ওপরে ভর করেছে কোনো এক পিশাচ শক্তি। সব কিছু বাধা পেরিয়ে এসে এখন ঘরে প্রবেশ করতে চায়, ঢুকতে চায় নীলাশার গোপন কুঞ্জে। হেঁটে হেঁটে নীলাশা বেডরুমে ওই বিছানার কাছে রাখা টেবিলের ওপরে যায়। ওখানে কাঁপা কাঁপা হাতে চার্জ খোলে ফোনের।
ডায়াল করতে থাকে অরিত্রর নাম্বারটা। ডায়াল লিস্টে প্রথমেই নাম্বার রয়েছে, অথচ এই বিপদের মুহূর্তে যেন সেটা চোখেই পড়ছে না। ফোন করে সে। ফোনটা ধরো অরিত্র, অরিত্র। এদিকে দরজায় সমানে জোরে জোরে শক্ত কিছুর আঘাত। বেশ কয়েকবার রিংয়ের পর অরিত্র ফোনটা ধরল না। হতাশায় নীলাশা বসে পড়ে বিছানার ওপরে। আমি এখন কি করব? কাকে ফোন করব? আমায় কে বাঁচাবে? বাবা, মা? না না না, ওনারা এখন আসবে কি করে অত দূর থেকে? বলতে বলতেই কল ব্যাক করে অরিত্র। ফোনটা রিসিভ করে নীলাশা। অরিত্র নীলাশা কিছু বলার আগেই বলে, আমি চলে এসেছি সোনা, দরজা খোলো। এই তো বাইরে দাঁড়িয়ে রয়েছি, কখন থেকে কলিং বেল চিপছি, শুনতে পাচ্ছ না কেউ? বাপি নিচে নেই? অরিত্র, আমি আমি এখানে। দক্ষিণের কাছে যে জানলাটা রয়েছে সেইখানে ছুটে যায় নীলাশা। সেখান থেকে নিচের গেট দেখা যায়। অরিত্র রয়েছে পাঁচিলের বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ, তার মাথায় ছাতা, পাশেই তো গাড়িটা, হাতে ব্যাগ। রাস্তার আলোতে দেখা যাচ্ছে অরিত্রকে স্পষ্ট। নীলাশা জোরে জোরে কান্না করছে, হাত উঁচু করছে অরিত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য। এইদিকে জানলায় তাকাও। এ কি, কান্না করছো কেন? কি হয়েছে? নীলাশা, দরজা খোলো। হ্যাঁ নীলাশা। নীলাশা কথা বলতে গিয়েও বলতে পারছে না। বাবা কোথায়? বাবাকে ডাকো। অরিত্র, অরিত্র, বাবা। বাবা কি করেছে? কি করেছে বলো? অরিত্র বুঝতে পারে কিছু একটা বিপদ। আমাকে বাবা, আমাকে বাবা। হঠাৎ দরজা ভাঙার জোর শব্দ। নীলাশা চিৎকার করে ওঠে। ততক্ষণে আশুবাবু দরজা ভেঙে নীলাশার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আলো আঁধারির খেলায় অরিত্র দক্ষিণের জানলা দিয়ে দেখতে পায় নীলাশার ঘাড়ের কাছে চেপে বসলেন আশুবাবু এবং ওনার হাত দুটো টানল নীলাশাকে ওনার বুকের মাঝখানে। বাবার এসব কৃত্য দেখে হাত থেকে ফোনটা পড়ে যায় অরিত্রর। পাগলের মতো সুটকেস ফেলেছে, চিৎকার করতে থাকে, গ্রিলের গেটটাকে ধরে ধরে ঝাঁকাতে থাকে। আর তার চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসে। ততক্ষণে নীলাশাকে নিয়ে হয়তো বেডরুমেই রয়ে গিয়েছেন আশুতোষবাবু। জানি না এই মুহূর্তে নীলাশাকে আমি কি অবস্থায় দেখব। দরজা খুলতে বলার জন্যে সকলকে রিকোয়েস্ট করে অরিত্র, এবং পাড়া প্রতিবেশী মিলে দরজাটাকে খোলা অত সহজ ব্যাপার না, তার উপরে লক করা। কিছু কিছু ছেলে পেলে পাঁচিল টপকেই চলে যায় এবং মেন ডোর খোলে। গ্রিলের দরজাটাকেও অনেক কষ্টে ওরা খোলার চেষ্টা করে, তালা ভাঙে। পৌঁছাতে পৌঁছাতে বেডরুমের কাছে প্রায় আধ ঘন্টা মতো লেগে যায়। কিছুক্ষণ আগেও নীলাশার বিভৎস একটা চিৎকার শুনতে পেয়েছিল অরিত্র। এখন সবটা থেমে গিয়েছে। যখন ভয়ে ভয়ে ওর পা দুটো ওপরে ওঠালো, ও একা নয়, পাড়া প্রতিবেশী সকলে গিয়ে দেখলো আশুবাবু বিছানার পাশে বসে রয়েছে আর নীলাশার শরীরটা বিছানার ওপরে নিবস্ত্র অবস্থায়। নীলাশার ঠোঁটের কষ বেয়ে রক্ত বেরোচ্ছে আর শরীরে অসংখ্য দাগ। রাগের চোটে অরিত্র ছুটে যায় নিজের বাবার কাছে। আশুবাবুর মাথা পেটে রক্ত পড়ছে। ঠাস ঠাস করে নিজের জন্মদাতা বাবাকেই চড় মেরে বসে ছেলেটা। তারপর নীলাশাকে পাঁজা কোলা করে বুকের মাঝখানে তুলে নিয়ে ওই বৃষ্টি মাথায় করে এই গাড়ি করে বেরিয়ে যায়। পাড়া প্রতিবেশী ততক্ষণে আশুবাবুকে ধরে উদম কেলান কেলিয়ে দিয়েছে, আপাদ মস্তক যাকে বলে। আশুবাবু চুপ করে বসে রইলেন, কিচ্ছু বললেন না। আপনি কেন করলেন আপনার বৌমার সঙ্গে এসব? আপনাকে তো রীতিমতো ফাঁসি দেওয়া প্রয়োজন। আমি জানি না অফিসার, আমি আমি কিচ্ছু জানি না। নীলাশা ভালো আছে, তবে ট্রমার মধ্যে রয়েছে। ডক্টর বলেছিলেন আপনার ওয়াইফ তো প্রেগনেন্ট ছিল। ও বলেছিল যে মাস কয়েক পরে আপনাকে জানাবে, আপনাদের বিবাহবার্ষিকীতে। আপনাকে খুশির খবরটা দিতে পারলো না মেয়েটা। বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে রেফের জন্য। অরিত্র আকাশ থেকে পড়ে। নীলাশা কোনো কথা বলে না। ওর স্থবির চোখ দুটো হাসপাতালের ওপর দিকে তাকিয়ে যেন সিলিংয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। শরীরটা নিথর। অরিত্র চোখের জল ফেলে, কিন্তু নীলাশা জাগে না। আশুবাবুকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার শরীরের অবস্থাও খুব খারাপ। হার্টের অবস্থা বিশেষ করে বেশি বিপজ্জনক। যদিও বাপের প্রতি এতটুকু কর্তব্য করতে রাজি নয় অরিত্র। অরিত্র, আরে কেমন আছিস? এ কি, তোকে এমন দেখাচ্ছে কেন?
মধুময় সান্যাল অরিত্রর বন্ধু। সে আশুবাবুর ট্রিটমেন্ট করেছিল বছর 3 আগে। গোয়া অ্যাক্সিডেন্টে আশুবাবুর স্ত্রীর মৃত্যুর পরে আশুবাবুকে যখন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে অরিত্র আর নীলাশা, তখনই মধুময়ের আগমন ঘটে। সে ট্রিটমেন্ট করেছিল ওনাকে। বলেছিল, শোন, জ্যাঠার মাথার অবস্থা খুব একটা ভালো না, বুঝলি? মানে মানে ওনার স্বাভাবিক চেতনা যেটা আমরা নিয়ে থাকি সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, সেই জায়গাটা ধীরে ধীরে ওনার ব্লার হয়ে যাচ্ছে। মানে উনি বুঝতে পারবেন উনি ভুল করছেন, অথচ নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। যতই হোক, তোর মাকে কিন্তু উনি বড্ড বেশি ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, আর তোকেও, ইভেন তোর বউকেও খুব পছন্দ করেন এবং ভালোবাসেন। অসুস্থ অবস্থাতেও বৌমার নামটা নিয়েছেন অসংখ্যবার। আমি বলবো, বেশি করে ভালোবাসবি বাবাকে, যত্ন করবি, সময় দিবি, তাহলে হয়তো ওনার মানসিক ট্রমা থেকে উনি বেরিয়ে আসতেও পারেন। আর না হলে কি হবে মধু? না হলে ওনার পরিবর্তন ঘটবে মস্তিষ্কের সঙ্গে সঙ্গে চরিত্রেও। উনি নিজেকে অনেক রকমের চরিত্র ভাবতে পারেন। উনি কি সবসময় সিরিয়াল দেখেন? তোরা যখন থাকিস না, বাবা মা মিলে তো সিরিয়াল দেখেই সন্ধ্যেবেলাটা কাটায়। নীলাশাও সকালে বেরিয়ে যায় পড়তে, তারপরে কলেজ, বাড়ি ফিরে আসে কোনো দিন সন্ধ্যেবেলা, এসে মায়ের সঙ্গে রান্না বান্না করে, আমার জন্য অপেক্ষা করে। আবার কোনো দিন আমরা ঘুরতেও বেরিয়ে যাই। আর বুড়ো বয়সে টিভি ঠাকুর নাম এই নিয়েই তো থাকবে বল? না, মাঝে মধ্যে ওদেরকে ঘুরতেও পাঠা। আবহাওয়া পরিবর্তন করাটাও দরকার, যতই বয়স হোক না কেন। মধুময়, বাবা মাকে ঘুরতেই পাঠিয়েছিলাম। ফেরার পথে যে এরকম অ্যাক্সিডেন্টে মাকে হারাবো এ তো বুঝতে পারিনি বল। এই জন্যেই আমি নিজের সঙ্গে থেকে কোথাও ঘুরতে নিয়ে যাই। ঠিক আছে, তোর কথা মতোই চলবো, বাবাকে ভালোবাসবো, সাবধানে রাখবো। আশুতোষবাবু হাসপাতালে ছিলেন বেশ কয়েকটা দিন। বাড়ি ফেরার পরে ওনার সঙ্গী রান্নাঘর আর টিভি। আর এখনকার টিভি সিরিয়াল মানেই তো উচ্ছন্নে যাবার মতো জিনিস। এর সন্তান ওর গর্ভে, এক স্বামী এক স্ত্রীতে সুখী হয় না। গল্পের শুরুতে দেখায় একরকম, শেষে গিয়ে আর এক রকম। দি এন্ডে হয়তো দেখা গেল চরিত্রের দিদির সাথে অথবা বোনের সঙ্গে এই নায়কের প্রেম হয়ে গিয়েছে। আরও কত কি। আর ক্রিমিনাল তৈরিগুলো তো ঘরে বসেই হয়ে যাচ্ছে। বাবা, তুমি এইরকম টাইপের সিরিয়াল কেন দেখো, যেগুলো সবসময় নেগেটিভ মাইন্ডের হয়? তুমি পজিটিভ কিছু ভাবতে পারো না নাকি? কি নিয়ে থাকবো বল? তাছাড়া শুনেছিস, দেখ এই সিরিয়ালটা দেখ, সালা শ্বশুরের সঙ্গে কিনা বৌমা। ভাবতে পারছিস? হ্যাঁ, কোচি মেয়েটা ছেলের সঙ্গে প্রেম করলো আর বিয়ে করলো বাপকে। ভাব সমাজটার কি হলো। সে সমাজের হোক গে যাক, ওগুলো টিভি সিরিয়াল, বাস্তবে কখনো সত্যি হয় না। তুমি নিজের মাইন্ডকে এরকম ক্রিমিনাল করে ফেলো না। আরে ধর, আমার আবার মাইন্ড ক্রিমিনাল কেন হবে? এই তাছাড়া নীলাশা কোথায়? নীলাশা সে তো কখন এসছে ঘরে? ওই তো আমায় ফোন করে বললো তুমি নাকি সন্ধ্যা থেকে টিভি সিরিয়ালে ডুবে রয়েছো। দেখেছিস, ভুলেই গিয়েছিলাম। বস, কফি করি। সেই দিনের পর থেকেই একটু একটু করে মানুষটা ঘরবন্দি জীবনযাপন করতে শুরু করে। রান্নাঘর আর টিভি ওনার জগৎ। নীলাশার পড়াশোনা নিয়ে থাকে, অরিত্র তার নিজের কাজ নিয়ে। মানুষটা কিভাবে যে এইভাবে নিজের মধ্যে আরও একটা শয়তান আশুতোষকে সৃষ্টি করে ফেললো ভাবতেই পারেনি ওরা কেউ। ঘটনার মাস 6 পর নীলাশা এখন একটু সুস্থ এবং স্বাভাবিক হয়েছে। যদিও অরিত্র এই বাড়িতে ওকে আর তুলে আনেনি। জানে এই বাড়িতে আনলে আশুবাবু হয়তো আবার আগের মতো বিহেভিয়ার করবেন। ওনার বয়সটা অতিরিক্ত হয়ে গিয়েছে, তাই বেশি দিন ওনাকে জেলে রাখাটাও ছেলে হিসাবে শ্রেয় নয়। জামিনে ছাড়িয়ে নিয়ে এসছে ওকে, কেসও তুলে নিয়েছে। বলেছে, দরকার নেই অফিসার, নিজের বাড়ির কেচ্ছা আর সকলকে বলে কি হবে? আমার বাবা আমার বউকে শেষ করে দিয়েছে, নিজের স্বেচ্ছায় তো করেনি। ওনার ভেতরে বসবাসকারী ওই শয়তান কীট আমার বউকে এইভাবে খুন করেছে। আশা করি নীলাশা যখন সুস্থ হবে তখন ও বুঝবে। কিন্তু অরিত্রবাবু, আপনার বাবা কিন্তু এখনও আপনার স্ত্রীর ওপরে হানিকারক হয়ে উঠতে পারে। উনি নিজে মানসিক দিক থেকে অসুস্থ। আমার মতে ওনার বাদবাকি জীবনটা ওনাকে অ্যাসাইলেমে ছেড়ে দিয়ে আসলেই ভালো করবেন।
সেইটাও অরিত্র করতে পারে না। যতই হোক বাবা মায়ের ঋণ সন্তান কোনো দিন শোধ করতে পারে না। আবার নীলাশা ওর ভালোবাসার মানুষ, গর্ভাশয়টা বিপর্যস্তভাবে ক্ষতি হয়ে গিয়েছে নীলাশার, ঠিক যেরকম ওদের বংশ পরম্পরায় হয়ে গিয়ে থাকে। প্রথম সন্তান জন্মের পরে দ্বিতীয় সন্তান জন্মানোর কোনো অপশানই থাকে না। নীলাশারও এসেছিল, কিন্তু ফল হাতে পাবার আগেই সেটা নষ্ট হয়ে গিয়েছে। আবার নীলাশা পড়াশোনা শুরু করেছে নতুন করে জীবনটাকে চালানোর জন্য। অরিত্র মাঝে মধ্যে বাপের বাড়িতে আসে, একটু সময় কাটায় নীলাশার সঙ্গে আর চলে যায়। ইদানিং অরিত্রর ফোনে একটা রং নাম্বারে কল আসতে শুরু করেছে। একটা মেয়ে মানুষ কথা বলে, নীলাশা জানে, তবুও কিছু বলে না। কারণ সেই দিনের বীভৎস ঘটনার পরে নীলাশার ইচ্ছে করে না অরিত্রর সঙ্গে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে। ওর ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। যে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে একসময় ও গিয়েছে, তারপরে সেই যন্ত্রণা আবার পারতে পারতে ফিরে পেতে নীলাশার খুব ভয় লাগে। ফোনটা বেজে ওঠে নীলাশার। হ্যাঁ, কে বলছেন? আমার নাম অনির্বাণ বসু, চিনতে পারছেন? না তো। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। এতদিন আপনি পড়তে আসেননি, আমি আপনার ব্যাচেই পড়ি। যদি কাইন্ডলি একটু দেখা করেন তাহলে খুব ভালো হয়। আমি তো বাপের বাড়িতে রয়েছি, আমার কলেজ তো কলকাতা। আপনি এইখানে এসে আমাকে নোটস দেবেন কি করে? আপনি খুব ব্রাইট স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করবেন স্যার বলছিল। আপনি চাইলে আমি ওখানে গিয়েও আপনাকে নোটস দিয়ে আসতে পারি। ইভেন আমি এখানেই রয়েছি, এখানে আমার মামার বাড়ি। ও তাই নাকি? তাহলে আমি আপনার সঙ্গে দেখা করতে রাজি। আপনি আসুন। নীলাশা ঠিকানা দেয়। কিরে মা, কোথায় বেরোচ্ছিস? মা, অনেকদিন পড়াশোনা গ্যাপ হয়ে গিয়েছে তো, একেই আমার একটা বছর ল্যাপস হয়ে যাবে। সেকেন্ড ইয়ার দিতে দিতে পরের বছর। তবুও পড়াশোনাটা বন্ধ করলে তো আর হবে না মা। একটা ছেলে আসছে আমাকে নোটসগুলো দিতে, সেটাই নিতে। দেখ মা, আর পড়ে কি হবে? এইবার বরং তুই অরিত্রর সঙ্গে নিজের স্বাভাবিক জীবনটা শুরু কর। একেই তোর গর্ভাশয়টা নষ্ট হয়ে গিয়েছে, আর বাচ্চা কাচ্চা তোর হবে না। শুধু শুধু যদি অরিত্র এখন অন্য মেয়ের পাল্লায় পড়ে, মা, যদি সেটা হয় হবে। আমার পক্ষে সম্ভব হচ্ছে না অরিত্রর সাথে এক ঘরে থাকা। আমার সঙ্গে যেটা হয়েছে সেটাও তো আমি কিছুতেই ভুলতে পারছি না মা। তুমি চুপ করো, ও যেটা করছে ওকে করতে দাও। ধমক মেরে কথাটা বললেন নীলাশার বাবা। নীলাশা বুক ভর্তি আশার আলো নিয়ে সেই মানুষটির সঙ্গে দেখা করতে যায়। নীলাশা চেনেও না, জানেও না, অথচ তার গম্ভীর কণ্ঠস্বর নীলাশাকে আকৃষ্ট করেছে। এই কণ্ঠস্বরটা নীলাশার বহু দিনের চেনা। সেই যখন ফার্স্ট ইয়ারে পড়তো তখনকার রাজা বলে একটি ছেলের সাথে আলাপ হয়েছিল। ওই পর্যন্তই। ভালো লাগতো, কিন্তু ভালোবাসার কথাটা বলা হয়নি। অনির্বাণ বসুর গলাটা একদম সেই রকম। নীলাশা আজকে লাল রঙের শাড়ি পরেছে, শাখা পলা সিঁদুর কিঞ্চিত মাত্র রাখতে হয় প্রমাণ, তাই বিবাহিতে। স্টেশনের কাছে আসতে বলেছে ছেলেটাকে, ছেলেটা এসেছে। আপনি অনির্বাণ? হ্যাঁ, কেন, আমাকে দেখে মনে হচ্ছে না? অ্যাক্সিডেন্টের পর আশুতোষবাবু নীলাশার সঙ্গে দেখা করেনি। নীলাশাও দেখার প্রয়োজন বোধ করেনি তার শ্বশুর মশাইকে। কিন্তু এই মুহূর্তের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মনে হচ্ছে যেন কতদিনের চেনা। মাথায় কলপ করা, গোফে কলপ করা, কিন্তু শত কলপ করলেও কুঁচকে যাওয়া চামড়াকে তো আর ঢাকা যায় না। আচ্ছা, এই অনির্বাণ বসুর সাথে আশুবাবুর মুখের অনেক মিল আছে না? তাই তো, আশুবাবুর কণ্ঠস্বরের সঙ্গেও তো রাজার মিল ছিল। রাজার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক নীলাশার বিয়ের পরপরই। গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলে কি মানুষের মস্তিষ্ক আরেক মানুষের মধ্যে ট্রান্সফার হয়, নাকি একই ট্রেনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? নীলাশার বিয়ের পরপরই নীলাশা জানতে পেরেছিল। রাজার সাথে কোনো রকমে কি আশুবাবুর দেখা বা কথা হয়েছিল, যাতে রাজা মরে গিয়েও আশুবাবুর মস্তিষ্কের ওপরে ভর করে তার শেষের অভিপ্রায়টা পূর্ণ করে গিয়েছে?
ভয়ে ঠকঠক করে নীলাশা 1 পা 2 পা করে পেছোতে শুরু করে। আর অনির্বাণ বসু ওরফে আশুবাবু ওরফে রাজা খিলখিলিয়ে হাসে ওর দিকে তাকিয়ে, বলে, হা ঘরের ছেলে আমায় বলেছিলে না? দেখেছো এই হা ঘরের ছেলেটা কত কি করতে পারে। গোয়ার ট্রেনে ভেবেছিলাম তোমরা গেছো হানিমুনে, ও বাবা খেয়ে দেখি মুখোপাধ্যায় মিসেস আর মিস্টার তোমার শ্বশুর শাশুড়ি। আমি মরেও মরিনি নীলাশা, আমি মরেও মরিনি। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।